আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, যখন বাংলাদেশের জন্ম হয়নি, যখন পূর্ব পাকিস্তান হিসেবে এটা বলা হতো, আসলে পাকিস্তানেরই অংশ ছিল, তখন এই বাংলাদেশের জন্মলগ্নে যখন দেশের ভিতরে ভয়ঙ্কর বিপ্লব, ভয়ঙ্কর প্রতিবাদ, তখন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লড়তে নেমে একটা সময়ের পরে মার্কিন রণতরী ডাকতে হয়েছিল। সে রণতরী থেমে গেছিল, আসতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু ডাকতে হয়েছিল। আমার বক্তব্য, নিজের দেশের সীমান্ত রক্ষা করতে যদি অন্য কারোর সাহায্য লাগে, তার মধ্যে কোনো গর্ব নেই। অস্ত্র কেউ কারোর থেকে কিনতে পারেন, কিন্তু আমার সীমান্ত রক্ষা করবার জন্য যদি বিদেশি রণতরী লাগে, বিদেশি যুদ্ধজাহাজকে আসতে হয়, এফেক্টিভলি আসতে হয়, তাহলে খুব মুশকিল। বাংলাদেশকে সেই অগৌরবের জায়গা থেকে বের করে নিয়ে আসা গিয়েছিল বিপ্লবের পর, ৭১-এর মুক্তিযুদ্ধের পর। আমি সেই বিপ্লবের কথা বলছি। এখন এই চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রামের অদূরে উপস্থিত আরাকান আর্মিকে নিয়ে যাদের পরিকল্পিত ম্যাপের মধ্যে চট্টগ্রাম আছে, তারা দাবি করেন তাদের ঐতিহাসিক কারণে। যেমন বাংলাদেশে অনেকে দাবি করেন তাদের পরিকল্পিত ম্যাপের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল আছে, ওটা নাকি তাদের ন্যায্য জমি। তো আরাকান রকম দাবি করেন চট্টগ্রামটা আমাদের ন্যায্য জমি। আমি বলছি, এটার থেকে বাঁচবার জন্য ভারতকে কোনোদিন উত্তর পূর্বাঞ্চলের জন্য কোনো দেশকে ডেকে নিয়ে আসতে হয়নি, কারোর কাছে গিয়ে দৌত্য করতে হয়নি। কিন্তু চট্টগ্রামের জন্য এই আরাকানদের সম্পর্কে অন্তত একটা লাইন লেখা হোক, একটা ইনফর্মাল প্রস্তাবেও 6টা পয়েন্টের একটা পয়েন্টে একটু আরাকান শব্দটার উল্লেখ থাক। তার জন্য তৌহিদ হোসেনদের যে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবং খালি হাতে ফিরতে হচ্ছে, এটা কি সশক্ত বাংলাদেশের পরিচয়? একটু আগে ফারুক হাসান বলছিলেন কি স্বাধীন, সার্বভৌম, কি সব বলছিলেন, তো এগুলো কি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এইগুলো? ধন্যবাদ অনির্বাণ। আপনি যখন একটা মীমাংসিত সত্যকে আবারও উল্লেখ করতে হয়, সেটা দুঃখজনক হয়। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক বা ভারতের যে অবদান আমাদের মহান মুক্তিযুদ্ধে, এটা মীমাংসিত সত্য, কিন্তু 2024 সালে এসেও এটা কেউ অস্বীকার করার চেষ্টা করেন। আবার সেই পাকিস্তান ভাগ করার ক্ষেত্রে ভারতকে দায়ী করা এবং সেই পাকিস্তানের পক্ষে যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, আলবদর, আল শামস, রাজাকার, তাদের উত্তরসূরিরা সময়ের পরিবর্তনে বদলানো উচিত ছিল, কিন্তু তারা এখনো তাদের সেই ভয়ঙ্কর চিন্তাই লালন করে এবং ভারতকে শত্রু মনে করে কেন স্বাধীনতায় আমাদের সাহায্য করেছে। সেই থেকে ভারতের বিদ্বেষ, আপনি যেটা এত মানে আমাদের কেন ভারতের প্রয়োজন হয়েছিল, ভারত একটি বড় দেশ, চতুর্দিক থেকেই ভারতের অবস্থান এবং ভারত যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, এটাকে আমি শ্রদ্ধার সাথেই দেখি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো সেই প্রশ্নটা নিয়ে মায়ানমারের ব্যাপারটাতে যাওয়াটা মনে হয় আমার কাছে মনে হয় ঠিক না। আর ইউনূস সরকারের উপদেষ্টাদের কথা বলবেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা। তার আসলে খুব শুরু থেকেই অনেক দাম্ভিকতা, অনেক আপনি দেখেছেন ক্ষমতা নেওয়ার আগে তিনি ফ্রান্সে বসেই 7 সিস্টার্স থ্রেট করা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং পরবর্তী তার যারা অনুসারী, তার ক্যাবিনেটে যারা রয়েছেন, তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এই বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছে। তারা ভারতকে উস্কানি দিচ্ছে একের পর এক, কিন্তু আমার কাছে মনে হয় মিয়ানমার থেকে শুরু করে অন্য যে দেশগুলোর সাথে আমরা অন্ততপক্ষে সামরিক শক্তিতে অনেকটা কম্পেয়ার করতে পারি বা কাছাকাছি সমশক্তির দেশ মনে হয়, তাদের সাথেও আমি মনে করি ইউনূসের সরকারের কোনো উপদেষ্টার মুখোমুখি কথা বলার মতো তাদের সেই সক্ষমতা বা যোগ্যতা তাদের রয়েছে। এগুলো একদমই মানে বিপত্তি ছাড়া কোনো ইতিবাচক বিষয় আমি দেখতে পাই না। ফারুক হাসান, তাদের বিভিন্ন নরম সুরেই কথা বলতে হবে। ফারুক হাসান, এই যে থাইল্যান্ডে 6টা দেশের একটা ইনফর্মাল ডায়ালগ, দেখুন আপনার দেশ নিয়ে কথা বলবার জন্য আপনি যে কোনো জায়গায় যেতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন ফারুক হাসান, আপনি ধরে নিন আপনি কোনো ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলের, ভারতীয় টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কারের সাথে কথা বলছেন, আপনি ধরে নিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের সঙ্গেই কথা বলছেন। আপনি আমাকে একটু বোঝান তো যে থাইল্যান্ডের মাটিতে, ব্যাংককে 6টা দেশকে নিয়ে বৈঠক, তার মধ্যে মায়ানমারও আছে, এখানে ইউনূস সরকারের প্রতিনিধি যাচ্ছেন, আমি আপনার কথা ধার করে বললাম সরকার, তার প্রতিনিধি যাচ্ছেন, সেখানে আলোচনা হচ্ছে কি নিয়ে, 2025-এ মায়ানমারে কবে জুনটা নির্বাচনের মাধ্যমে একটা ঠিকঠাক সরকারের হাতে, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে তাদের ক্ষমতা সমর্পণ করবে এবং তারপর তারা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসবে, প্রতিবেশীরা শান্তি পাবে, এইসব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি, যদি মায়ানমারের জুনটা সরকারের প্রতিনিধি জিজ্ঞাসা করতেন, আমি যেমন নির্বাচিত নই, তৌহিদ হোসেন আপনিও তো নির্বাচিত নন, আমি এখানে যে ক্যাপাসিটিতে এসেছি, মানে গায়ের জোরে, আপনিও গায়ের জোরে এসছেন, শেখ হাসিনা আপনাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনারা তাড়িয়েছেন, আমার দেশের নির্বাচিত ছিলেন আং সান সু কি, আমরা তাড়িয়েছি, আমিও তাড়িয়ে ক্ষমতায়, আপনিও তাড়িয়ে ক্ষমতায়, এখন দুই তাড়ানো পার্টির মধ্যে আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে, হাস্যকর না ফারুক হাসান? জি ধন্যবাদ। দেখুন, মায়ানমারের যে পরিস্থিতি বা প্রেক্ষাপট, আপনি কি শুনছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ।
মায়ানমারের যে প্রেক্ষাপট এবং পরিস্থিতি এবং বাংলাদেশের যে জুলাই আগস্টে আমাদের একটি বিপ্লব সংগঠিত হয়েছে, এই দুটো বিষয়কে যদি আপনি এক করে দেখেন তাহলে আসলে বলার কিছু নেই। এই দুটো বিষয়, পরিস্থিতি, প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট। আপনি কোনো অবস্থাতেই কোনোভাবেই মায়ানমারের ওই পরিস্থিতির সাথে বাংলাদেশের সাম্প্রতিক যে বিপ্লব, এই বিপ্লবকে একাকার করতে পারেন না, একভাবে দেখতে পারেন না। আমাদের এই বিপ্লবটি ছিল একটি জন বিপ্লব কিংবা গণ বিপ্লব। এখানে এদেশের 99% মানুষের ইনভলভমেন্ট ছিল, জাস্ট অনলি 1% পিপল যারা আওয়ামী সমর্থক কিংবা আওয়ামী লীগের হার্ডকোর করাপ্টেড ব্যক্তি, তারা বাদে 99% মানুষের মানে একচ্ছত্র অংশগ্রহণে এই বিপ্লবটি সাধন হয়েছে, বিপ্লব সংগঠিত হয়েছে। এবং এই বিপ্লবে দীর্ঘ 15টি বছর এখানে যেটি ফ্যাসিস্ট রেজিম, ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা দখল করে রেখেছিল বিনা ভোটের মাধ্যমে, বিনা ভোট। আমি আবার বলছি, যেমন মায়ানমারের আপনি এক্সাম্পলটা দিলেন যে অং সান সুচি হচ্ছেন একজন ইলেক্টেড প্রেসিডেন্ট, তাকে সেখান থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সে ইলেক্টেড। আর বাংলাদেশের আপনার এক্স যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সি ওয়াজ নট ইলেক্টেড ইন দ্যাট ইলেকশন। সেটা 2018 বলেন কিংবা 2024 বলেন, সে প্রিভিয়াস 3টা নির্বাচনে সে কিন্তু ইলেক্টেড হন নাই। কিন্তু মোহাম্মদ ইউনূস কোন নির্বাচনে নির্বাচিত হলেন আমাকে সেটা বুঝিয়ে দিন। বেশ, হাসিনা নির্বাচিত না আপনি বলছেন, মোহাম্মদ ইউনূস কোন নির্বাচনে নির্বাচিত হলেন সেটা আমাকে বুঝিয়ে দিন। প্লিজ লেট মি ফিনিশ। আপনি তো মায়ানমারের সাথে কানেক্ট করলেন, যেহেতু মায়ানমারের সাথে আপনি কানেক্ট করে কোয়েশ্চেনটা করেছেন, আমি মায়ানমার এবং বাংলাদেশ কেন ডিফারেন্ট এবং মায়ানমারের সাথে বাংলাদেশের তুলনা করা যে টোটালি অযৌক্তিক, সেই বিষয়টা ক্লিয়ার করি। আপনি তো সেই প্রশ্নটি করেছেন। এখন আসেন, যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে আমরা উৎখাত করেছি, সি ওয়াজ নট ইলেক্টেড, সে ছিল একটা ফ্যাসিস্ট এবং জনগণের ভোট ছাড়াই তিনি ক্ষমতায় জোর করে এখানে বসেছিলেন, ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন। তো এটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ চূড়ান্ত রূপে বিক্ষোভ করেছে, তারপরে একটি গণ বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মায়ানমারের যে বিষয়টি বলেছেন, মায়ানমারের অং সান সুচি, সে ছিলেন একজন ইলেক্টেড। বেশ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি একই যুক্তির পুনরাবতারণা করছেন। আপাতত আমি নাজমা কৌসারের কাছে যাই। নাজমা কৌসার, শুনতে পাচ্ছি ফারুক হাসান। নাজমা কৌসার আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। নাজমা কৌসার আমার সঙ্গে রয়েছেন, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের নেত্রী। এবং নাজমা কৌসার, ফারুক হাসানরা বলছেন যে মায়ানমারের জুন্টা সরকারটা অবৈধ, কারণ আং সান সুকি ওখানে নির্বাচিত ছিলেন, তাই জুন্টা সরকারের সঙ্গে মায়ানমারের নির্বাচন কবে হবে সেটা নিয়ে থাইল্যান্ডে গিয়ে বৈঠক করতে যাওয়া বা আরাকান আর্মির প্রতাপ ঠেকাতে চাওয়া, চীনকে মধ্যস্থতা করে, এগুলো ভালো, এগুলো ঠিক। কিন্তু মোহাম্মদ ইউনূস কীভাবে নির্বাচিত হলেন উনি বলছেন না, এবং শেখ হাসিনাকেও নির্বাচিত প্রধানমন্ত্রী মানছেন না। আমি একটা প্রশ্ন নিয়ে আমার আজকের বিতর্ক শুরু করেছি, একটা প্রশ্নই থাকছি। বন্ধু ভারতে এখন মরিয়া চীন, তারা ভারতকে ছাড়া কোনো রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল সমস্যা মেটাবে না, বিবৃতি দিয়ে ওয়াং ই জানিয়ে দিয়েছেন অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর। এই অবস্থায় মোহাম্মদ ইউনূস যেভাবে নিজের দেশের সব সমস্যার সমাধান চাইছেন বিভিন্ন বিদেশি মধ্যস্থতার মাধ্যমে, তা কি সম্ভব? কারণ এই সব সমস্যাগুলো রিজিওনাল। নাজমা কৌসার প্লিজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।